দেশে এইচএমপি ভাইরাসে প্রথম রোগীর মৃত্যু। আক্রান্ত নারী অন্যান্য জটিলতা নিয়ে ভর্তি ছিলেন মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে। আতঙ্কিত না হয়ে সচেতনতার পরামর্শ চিকিৎসকদের। ওনার কালচারে শুধু এইচএমপিভির পাশাপাশি সেখানে ক্লেপশিয়েলও পাওয়া গিয়েছিল। উনি আসলে ক্লেপশিয়েলা দিয়ে সেপসিস ডেভেলপ করার পরে সেপসিসের কারণে মাল্টি অর্গান ফেলিয়ার হয়ে মৃত্যুবরণ করেছেন। করোনা সম্পূর্ণ নতুন ভাইরাস ছিল, এটা কিন্তু ওইটার মতো ভয়াবহ না, ওইটার মতো আবার ছড়াও। এটা আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই, এই কারণে যে এটা সবাইকে আক্রমণ করলো, শুধুমাত্র যাদের আপনার প্রতিরোধ ক্ষমতা কম বা ছোট বাচ্চারা তাদের ক্ষেত্রে এটা বেশি ক্ষতিকারক। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। 17.5 বছর পর কারামুক্ত হচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। শ্রদ্ধা জানাবেন জিয়াউর রহমানের সমাধিতে। কেরানীগঞ্জে নেতা কর্মীর ভিড়। কুড়িগ্রামে মার্চ ফর ফেলানি। আন্তর্জাতিক আদালতে সীমান্ত হত্যার বিচার দাবি সার্জিসের। অন্য দেশের দালালি করলে শেখ হাসিনার মতো পরিণতির হুঁশিয়ারি। জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক আজ। প্রোক্লেমেশন চূড়ান্তের দাবি অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের। এবং রাজধানীর মূল সড়কে ব্যাটারি চালিত রিকশার ঝোড়ো গতি। যানজটে ঢাকায় বাড়ছে জনদুর্ভোগ। শৃঙ্খলা ফেরাতে কড়া বার্তা ডিএমপির। নীতিমালার তাগিদ বিশেষজ্ঞদের। দেশে এইচএমপি ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী মারা গেছেন। আক্রান্ত নারী অন্যান্য জটিলতা নিয়ে ভর্তি ছিলেন মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে। করোনার মতো ভ্যারিয়েন্ট পরিবর্তন না করায় এইচএমপিভির মহামারী আকার ধারণের সম্ভাবনা নেই বলছেন বিশেষজ্ঞরা। আতঙ্কিত না হয়ে সচেতনতার পরামর্শ চিকিৎসকদের। দেশে এইচএমপিভি ভাইরাসের সংক্রমণ রোধে সীমান্তে সতর্কতা জারির মধ্যেই এক রোগীর মৃত্যুর খবর এলো। বুধবার সন্ধ্যায় মহাখালী সংক্রামক হাসপাতালে মারা যান কিশোরগঞ্জের সানজিদা আক্তার। এদিকে এইচএমপি ভাইরাস নিয়ে জনসচেতনতা তৈরি করতে বৃহস্পতিবার সকালে রাজধানীর বিএসএমএমইউ হাসপাতালে বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন, এইচএমপি ভাইরাসে আতঙ্কিত হওয়ার কিছু নেই। করোনার মতো এই ভাইরাসের ভ্যারিয়েন্ট পরিবর্তন না করায় মহামারী আকার ধারণ করার সম্ভাবনাও নেই। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি রোগ, অ্যাজমার মতন জটিল রোগ আছে, তাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। লক্ষণ অনুযায়ী চিকিৎসা দিলে এবং পর্যাপ্ত পরিমাণে তরল ও পুষ্টিকর খাবার খেলে রোগটি ভালো হয়ে যায়। যারা সিনিয়র সিটিজেন 65 বছর উপর, তারা খুব বাচ্চা, যেমন 5 বছর নিচে, অথবা যারা ক্যান্সার রোগী, যাদের কিডনি বা বিভিন্ন ট্রান্সপ্লান্ট করা হয়েছে, প্রেগনেন্ট ওমেন বা মানে গর্ভবতী মা, ওনাদের অ্যাডভান্স কিডনি ডিজিজ, অ্যাডভান্স হার্ট ডিজিজ, এদের ক্ষেত্রে কিন্তু শুধু এই ভাইরাস না, যে কোনো ভাইরাসের বেলায় কিন্তু আমাদের সাবধান থাকতে হবে। এদিকে আক্রান্ত ব্যক্তিকে হাইজিন ও মাস্ক ব্যবহার করতে হবে। হাঁচি কাশি দেওয়ার সময় মুখ ঢেকে রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। আমাদের যে হাত ধোয়া বা আমাদের যে হাঁচি কাশি যে আমাদের কতগুলি আচরণ আছে, সেই আচরণগুলি আমাদেরকে মেনে চলতে হবে। আমরা মাস্ক ব্যবহার করতে পারি। শিশু ও বয়স্ক ব্যক্তিদের মধ্যে যারা গুরুতর অসুস্থ অবস্থায় আছেন, তাদের ইনফ্লুয়েঞ্জার টিকা নেয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান বলেছেন, এইচএমপি ভাইরাসে সাধারণত কেউ মারা যায় না। বুধবার মারা যাওয়া নারী এইচএমপি ভাইরাসেই মারা গেছেন কিনা তা নির্দিষ্ট করে এখনই বলা যাবে না। ওই রোগী এইচএমপি ভাইরাসে আক্রান্ত হলেও নানা জটিল রোগে ভুগছিলেন। যখন হাসপাতালে আসছেন তখন ওনার সেপসিস আছে এবং তখন ওনার কালচারে শুধু এইচএমপিভির পাশাপাশি সেখানে ক্লেপশিয়েলাও পাওয়া গিয়েছিল এবং এটা ক্লেপশিয়েলা জনিত সেপসিসের কারণে উনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওনার এইচএমপিভি পজিটিভ এই ফাইন্ডিংসটি হচ্ছে ওনার চিকিৎসাজনিত যে পরীক্ষা নিরীক্ষা তার প্রক্রিয়ার অংশ হিসেবে এটা ডিটেক্টেড হয়েছে। এখন পর্যন্ত বিজ্ঞানে যেটুকু বলা হচ্ছে সব জায়গায়, সেটা হচ্ছে এইচএমপিভির কারণে মৃত্যু হওয়ার ঘটনাটি বিরল। অতএব এই মৃত্যুটিতে মূলত ক্লেপশিয়েলা জনিত সেপসিস এবং সেই কারণে নিউমোনিয়া এবং মাল্টি অর্গান ফেলিয়ার, এই মৃত্যুর কারণ হচ্ছে এগুলো। 17.5 বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এই মুহূর্তে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন
সহকর্মী কামরুজ্জামান মামুন। সরাসরি যাচ্ছি তার কাছে। 5 মাসেরও বেশি সময় পর আজ এই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে স্থায়ীভাবে মুক্তি পেলেন বিএনপির জ্যেষ্ঠ নেতা এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এবং আমরা এই মুহূর্তে রয়েছি কেরানীগঞ্জ যে কেন্দ্রীয় কারাগার, সেই কারাগারের যে মূল ফটক, সেই মূল ফটক এর ভেতরে, অর্থাৎ আমরা কারাগারের অভ্যন্তরে প্রবেশ করেছি। এখানে এত নেতাকর্মী, যে নেতাকর্মীর চাপ আসলে এখানে যারা রয়েছেন নিরাপত্তার দায়িত্বে তাদের পক্ষে সামাল দেওয়া সম্ভব হয়নি। এবং কারাগারের যে মূল ফটকের একটু ভেতরে, যেখানে হাত নাড়িয়ে লুৎফুজ্জামান বাবর তিনি তার সমর্থকদের, নেতাকর্মীদের অভিবাদন গ্রহণ করছেন। নেতাকর্মীরা যে এখানে লম্বা সময় ধরে তাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করেছিলেন, সেটি তিনি হাত নাড়িয়ে তাদেরকে তাদের উচ্ছ্বাসকে উদযাপন করছেন। বলে রাখি যে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানাচ্ছেন। তিনি একটি ছাদখোলা গাড়ি থেকে হাত নাড়িয়ে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন। এবং এই যে আজকের বিজয় শুভেচ্ছা, তার নেতাকর্মীরা বলছিলেন যে দীর্ঘ 17.5 বছরের বেশি সময় ধরে তাদের নেতাকে, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই কারান্তরীণ করে রাখা হয়েছিল, যেটি আসলে গত মঙ্গলবার 10 ট্রাক অস্ত্র মামলায় পৃথক দুইটি মামলায় তাকে খালাস দিলে তিনি স্থায়ীভাবে মুক্তি পান। জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল 4টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় বৈঠকটি শুরু হওয়ার কথা। বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়। এর আগে গত মঙ্গলবার ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছিলেন, সর্বদলীয় বৈঠকেই ঠিক হবে জুলাই ঘোষণাপত্রে কোন কোন বিষয় থাকবে, কবে ঘোষণাপত্র জারি হবে এবং সরকার কিভাবে এতে ভূমিকা রাখবে। এদিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে জুলাই ঘোষণাপত্রের দিনক্ষণ দেওয়ার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। আন্তর্জাতিক আদালতে সীমান্ত বিচারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। আগামীতে ক্ষমতায় এসে কেউ অন্য দেশের দালালি করলে পরিণতি শেখ হাসিনার মতো হবে বলেও সতর্ক করেছেন তিনি। সকালে কুড়িগ্রাম শহরের কলেজ মোড়ে মার্চ ফর ফেলানি কর্মসূচি শুরুর আগে কথা বলেন তিনি। এতে যোগ দেন জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন সংগঠনের সদস্য। লং মার্চটি কলেজ মোড় থেকে শুরু হয়ে নাগেশ্বরের নাকারগঞ্জ গ্রামে ফেলানির বাড়িতে যাচ্ছে। সার্জিস বলেন, সীমান্তে নতুন হত্যাকাণ্ড ঘটলে লং মার্চ কাঁচা তার ভেদ করে যতদূর দৃষ্টি যায় ততদূর যাবে। আমাদের বাংলাদেশের যত নাগরিককে ওই সীমান্তে লাশ করা হয়েছে তাদের বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে করতে হবে। যেই ছাত্র জনতা অভ্যুত্থান করে নতুন বাংলাদেশ দিয়েছে, সেই ছাত্র জনতা আর কোনোদিন নতজানু পররাষ্ট্রনীতি মেনে নিবে না। বাংলাদেশের যারাই ক্ষমতাতে আসুক না কেন, তাদেরকে শুধু একটি কথাই বলতে চাই, ক্ষমতাকে আঁকড়ে ধরার জন্য আপনাদের মধ্যে কেউ যদি কোনো দেশের কিংবা কোনো গোষ্ঠীর দালাল হন, তবে আপনাদের পরিণতি ওই খুনি হাসিনার মতোই হবে। পতন সহ্য করতে না পেরে ভারত থেকে বাংলাদেশের নামে অপপ্রচার চালাচ্ছেন শেখ হাসিনা, এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর মধ্যবাড্ডায় এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় জনগণের সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আহ্বান জানান রিজভী। শেখ হাসিনা, তার জন্য কেউ কেউ মায়া কান্না কাঁদে, কেউ কুমিরের কান্না কাঁদে, এবং যে দেশে তিনি আশ্রয় নিয়েছেন সেই দেশ যেন কোনোভাবেই স্থির হতে পারছে না। বাংলাদেশের বিরুদ্ধে
ক্রমাগতভাবে তারা অপপ্রচার, মিথ্যাচার, অপতথ্য কলঙ্ক লেপন করে চলছে। জুলাই আগস্টে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের তদন্তে দেশের সব মোবাইল অপারেটর কোম্পানিকে সহায়তার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে অভ্যুত্থান চলাকালে ধারণকৃত সব তথ্য সংগ্রহে রাখতে বিটিআরসি ও এনটিএমসিকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রসিকিউশনের পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এই আদেশ দেন ট্রাইব্যুনাল। আগস্টের এই অভ্যুত্থান চলাকালীন সময়ে যে সমস্ত ঘটনাবলীর বিবরণ যেগুলো আমাদের এনটিএমসি এবং বিটিআরসির কাছে সংরক্ষিত আছে, যত ডাটা, এই সব ডাটা, এটা আপনারা জানেন যে একটা নির্দিষ্ট সময়ের পরে পরে অটোমেটিক্যালি ডিলিটেড হয়ে যায়। তো আদালত তাদেরকে নির্দেশ দিয়েছেন এই ডাটাগুলোকে আলাদাভাবে যেন প্রিজার্ভ করা হয়, কারণ ভবিষ্যতে বিচারের প্রয়োজনে এগুলো দরকার হতে পারে। সেই কারণে জুলাই আগস্টের সময় এই সময় ধারণকৃত যত ডাটা আছে, তথ্য আছে, সব কিছুকে বিটিআরসি অর্থাৎ বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন এবং এনটিএমসি অর্থাৎ ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেল, এই দুটো সংস্থাকে নির্দেশ দিয়েছেন। জামায়াতের লক্ষ্মীপুর জেলা শাখার নায়েবে আমির ফয়েজ আহমেদকে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের হয়েছে। সকালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে অভিযোগ জমা দেন ফয়েজ আহমেদের বড় ছেলে হাসানুল বান্না। অভিযোগে অন্যদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, র্যাবের সাবেক এডিজি মেজর জেনারেল জিয়াউল আহসানের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগকারী জানান, 2013 সালের 13 ডিসেম্বর তাদের বাসায় অভিযান চালায় র্যাব 11। ফয়েজ আহমেদকে ছাদে নিয়ে কয়েক ঘন্টা নির্যাতনের পর গুলি করে হত্যা করা হয়। সরকারের নির্দেশে র্যাব 11 টিম কর্তৃক নৃশংসভাবে 3 তলার ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছিল ডক্টর ফয়েজ আহমেদ, যিনি একজন মানবিক চিকিৎসক ছিলেন এবং তৎকালীন জেলা জামাত ইসলামী নায়েবে আমির ছিলেন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী, তৎকালীন র্যাবের এডিজি মেজর জেনারেল জিয়াউল আহসান এবং যার নেতৃত্বে যে টিমটা অভিযানে গিয়েছিল তারেক সাইদ, র্যাব 11 টিমের কমান্ডার, তার মোট 41 জনের বিরুদ্ধে আমরা অভিযোগ দাখিল করেছি। দুপুরের সময় আরও থাকছে। ফিলিস্তিন সহ দেশে দেশে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। গাজায় যুদ্ধবিরতিতে একমত হামাস ইসরায়েল। মুক্তি পাবেন দুপক্ষের বন্দী ও জিম্মিরা, রোববার থেকে কার্যকর। দিন দিন রাজধানীর মূল সড়কও গ্রাস করে নিচ্ছে ব্যাটারি চালিত রিকশা। নিয়ম নীতির তোয়াক্কা না করেই মহাসড়কের ইঞ্জিন চালিত গণপরিবহনের সঙ্গে প্রতিযোগিতা করছে রীতিমতো। এতে দুর্ভোগের নগরী হয়ে উঠেছে আরও ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, অবৈধ এ বাহনটি কোনোভাবেই মূল সড়কে চলার যোগ্য নয়। পঙ্গপালের মতো ছড়িয়ে পড়া এসব অটোরিকশাকে দ্রুতই নীতিমালার মধ্যে আনতে না পারলে যানজটে পুরোপুরি স্থবির হয়ে পড়বে রাজধানী। শরীফ রুবেলের ছবিতে শফিকুজ্জামান রুবেলের রিপোর্ট। এসব চিত্র কোনো পাড়া মহল্লা বা অলিগলির নয়। রাজধানীর প্রধান প্রধান সড়ক দাপিয়ে বেড়াচ্ছে 3 চাকার রিকশায় মোটর আর ব্যাটারি লাগিয়ে বানানো অটোরিকশা, যা রীতিমতো প্রতিযোগিতা করছে মূল সড়কের ইঞ্জিন চালিত যানবাহনের সঙ্গে। যদিও এ বাহনটি এখনো কাগজে কলমে অবৈধ। শুধুমাত্র গতির ঝড় ছাড়া মূল সড়কের দ্রুতগতির যানবাহনের সঙ্গে চলার মতো কোনো উপকরণই নেই বাহনটির। এতে হরহামেশাই হচ্ছে দুর্ঘটনা। মূল সড়কে দ্রুতগতির যানবাহনের সাথে পাল্লা দিয়ে চলা এ সকল অটোরিকশা কতটা নিরাপদ বা এর কন্ট্রোলিং ক্ষমতায় কতটুকু ঝুঁকিমুক্ত, এ নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে চালকরাই। মেইন সড়কে যদি চলে অ্যাক্সিডেন্ট বেশি হয়, আর মহল্লার ভিতরে চালাইলে অ্যাক্সিডেন্ট কম হয়। প্রতিদিন 1-2 অ্যাক্সিডেন্ট আসেই। আমাদের হাত ব্রেক, পাও ব্রেক না, তখন গাড়িটা কন্ট্রোল করা একটু রিস্কি হয়ে যায়। এসব অটোরিকশা অলিগলি ছাপিয়ে মূল সড়ক দখল করায় যানজটের নগরী আরো ধীরগতির হয়ে উঠছে বলে অভিযোগ বাস চালকদের। যেমনি মন চায় এমনি গাড়ির ওভারটেক করে যায়,
অনেক সময় গাড়ির লগে লাগাই দেয়। একদিন মোটর বন্ধ থাকে তাহলে দেখবেন যে ওই দিন আর রাস্তায় কোনো জ্যামজটই নেই। ডিএমপি বলছে বারবার সতর্ক করার পরও মূল সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করে চলেছে ব্যাটারি চালিত এসব বাহন। এমন স্বেচ্ছাচার অব্যাহত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তাদের। গণপরিবহনের পাশাপাশি এসব ব্যাটারি চালিত রিক্সাগুলো চলে, তাহলে সড়কে তো একটু সমস্যা হচ্ছেই। পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে যে অবৈধ যানবাহনের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান চলছে এবং এই অভিযান অব্যাহত থাকবে। অটোরিকশা এখন মহাসড়কের অ্যাটম বোমা উল্লেখ করে দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে বাহনটি চিহ্নিত করেছে যাত্রী কল্যাণ সমিতি। আর এই বিশেষজ্ঞের মতে মূল সড়কে চলার পুরোপুরি অযোগ্য এসব অটোরিকশার জন্য করতে হবে নীতিমালা, খুঁজতে হবে বিজ্ঞান ভিত্তিক সমাধান। এটা একটা ভয়ঙ্কর বোমায় পরিণত হচ্ছে। শুধুমাত্র সে তার চালকের জন্য, তার যাত্রীর জন্য ঝুঁকিপূর্ণ তা নয়, তার সামনে এবং পেছনের গাড়ির জন্য ভয়ঙ্কর। যেভাবে সংখ্যাতাত্ত্বিকভাবে বাড়ছে, এই সংখ্যাটাকে নিয়ন্ত্রণ করতেই হবে, এর কোনো বিকল্প নাই। যানবাহন যেটা সড়কে নেমে গেছে তাদের যদি মডিফিকেশন বা ইমপ্রুভাইজেশন করে কিছুটা যদি নিরাপদ করা যায় তাহলে ঝুঁকিটা কিছুটা কমে যাবে। ঢাকার রাস্তায় অটোরিকশার সরকারি কোনো হিসেব নেই, তবে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের এক পরিসংখ্যান বলছে 2024 সালেই তা 12 লাখ ছাড়িয়েছে। নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধ এ বাহনটির যেভাবে বিচরণ বাড়ছে তাতে দুর্ভোগের নগরী হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন বন্ধ করা না গেলেও অটোরিকশার নীতিমালা তৈরি করে একটি শৃঙ্খলাবদ্ধ করা জরুরি। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। ব্যবসায়ীদের আপত্তির মুখে পিছু হটল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। হোটেল রেস্তোরাঁয় আগের মতোই 5% ভ্যাট পুনর্বহাল থাকছে। এ সংক্রান্ত আদেশ জারি হতে পারে আজ কিংবা আগামী রোববার। দ্রুত আদেশ জারি না হলে কঠোর কর্মসূচি পালনের কথা বলেছে রেস্তোরাঁ মালিক সমিতি। রাজস্ব আয় বাড়ানোর সহজ সমাধান হিসেবে 9 জানুয়ারি শতাধিক পণ্য ও সেবার উপর ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়ায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। যেখানে সব ধরনের হোটেল রেস্তোরাঁর বিলের ওপর ভ্যাট 1 লাফে 5% থেকে বাড়িয়ে করা হয় 15%। ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত মেনে নেয়নি এই খাতের ব্যবসায়ীরা। তাদের তীব্র আপত্তির মুখে বুধবার বর্ধিত ভ্যাট পুনর্বিবেচনার আশ্বাস দেয় এনবিআর। আর বৃহস্পতিবার আগের মতোই 5% পুনর্বহালের সিদ্ধান্তের কথা জানায়। সরকার কর্তৃক এই সিদ্ধান্ত কিছুটা পরিবর্তন করে পুনরায় 5% ফিরিয়ে নেওয়ার জন্য সিদ্ধান্ত দিয়েছে এবং সে মোতাবেক জাতীয় রাজস্ব বোর্ড ইতিমধ্যে কার্যক্রম গ্রহণ করেছে এবং আমরা আশা করি যে আজকে বা রবিবারের ভিতরেই এসআরও জারির মাধ্যমে পূর্বের অবস্থায় অর্থাৎ 5% ভিএটি হার আরোপ করা হবে। এদিকে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব বোর্ডের সামনে পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করে রেস্তোরাঁ মালিক সমিতি। সংগঠনটির নেতারা জানান, দ্রুত আদেশ জারি না করলে দেশব্যাপী কঠোর কর্মসূচি পালন করা হবে। আমরা এখনো প্রজ্ঞাপন পাই নাই, আর যদি করে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। যদি সরকার 5% প্রজ্ঞাপন রোববারের মধ্যে না দেয়, আমরা সারা বাংলাদেশে একদিনের জন্য স্ট্রাইকে যাব। ভ্যাট না বাড়িয়ে বিভিন্ন খাতে দুর্নীতি বন্ধ করে সরকারকে রাজস্ব বাড়ানোর দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান এ খাতের ব্যবসায়ীরা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। চড়া সুদহার, জ্বালানি সংকট, সেই সঙ্গে গ্যাস বিদ্যুতের দাম আবারও বাড়ানোর পায়তারার খবরে কপালে দুশ্চিন্তার ভাঁজ ব্যবসায়ীদের। এমন বাস্তবতায় নতুন করে গ্যাসের দাম না বাড়ানোর আহ্বান তাদের। তবে দাম বাড়লে উৎপাদন খরচ পণ্যের উপর দিয়েই উঠাতে চাইবেন ব্যবসায়ীরা। এতে উস্কে যাবে মূল্যস্ফীতি, ক্ষতিগ্রস্ত হতে পারে রপ্তানি খাত। মন্তব্য অর্থনীতিবিদের। সাইফুল ইসলামের রিপোর্ট। চাহিদার বিপরীতে দেশে এখন প্রতিদিন গ্যাস সরবরাহে ঘাটতি 100 থেকে 120 কোটি ঘনফুট। ব্যবহৃত গ্যাসের 75% পূরণ হয় দেশি উৎস থেকে, বাকি 25% আমদানি করা হয় এলএনজি থেকে। শতাধিক পণ্যে ভ্যাট বাড়ানোর পর এবার গ্যাসের দাম বাড়ানোর প্রচেষ্টা চলছে। আবাসিকে দাম বাড়ানোর পাশাপাশি শিল্প খাতে প্রতি ঘনমিটার গ্যাসের দাম দ্বিগুণ বাড়িয়ে 75 টাকা 72 পয়সা করার প্রস্তাব করেছে পেট্রোবাংলা। এই দাম কার্যকর হলে ব্যবসা বাণিজ্য থমকে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। পর্যায়ক্রমে বাড়ান, তাহলে আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বলেন, আমাদের বেতন বোনাস, যা আমাদের শ্রমিকদের জীবন চলার পথে অত্যাবশ্যকীয়, সেটা দিতে গিয়ে ফ্যাক্টরিগুলো অবশ্যই হিমশিম খাবে এবং এই ফ্যাক্টরিগুলো অনিশ্চয়তার মধ্যে পড়ে অচিরেই বন্ধ হয়ে যাওয়ার একটা উপক্রম হবে। এইরকম প্রাইস আমরা বায়ারদের কাছ থেকে আমরা পাচ্ছি, সেই প্রাইস অনুপাতে
আমাদেরকে ওটা রিকভারি হচ্ছে না। কর বাড়ানোর পাশাপাশি চড়া সুদহার ব্যবসায়ীদের জন্য এখন বড় চাপ। এর মাঝে জ্বালানির দাম বাড়লে রপ্তানি খাত চরমভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছে নিট রপ্তানিকারকদের সংগঠন পিকেএমইএ। এবারও আমাদের সাথে কোনো আলোচনা করা হয়নি এবং আমাদেরকে বোঝানো হয়নি যে কেন গ্যাস বৃদ্ধিটা তারা করবে। এখন এই পায়তারা আসলে কোথা থেকে আসতেছে সেটা আমাদের জন্য বোঝা মুশকিল, কিন্তু এটা আমাদের কাছে কোনোভাবেই যৌক্তিক মনে হচ্ছে না। ব্যবসার খরচ বাড়লে তা পণ্যের দাম বাড়িয়েই তুলে নিতে চাইবে ব্যবসায়ীরা, ফলে আরেক দফা মূল্যস্ফীতি উস্কে যাবে বলে মন্তব্য অর্থনীতিবিদদের। বছরের মাঝপথে একদিকে 100 পণ্য এবং সেবার ভ্যাট এবং সম্পূরক কর বাড়াচ্ছে, শুল্ক বাড়াচ্ছে, এদিক থেকে যদি গ্যাসের দাম বাড়ে তাহলে অনেকে ব্যবসা ছেড়ে দিবে। আমাদের এক্সপোর্টের একটা ধাক্কা লাগবে, কারণ কম্পিটিশনে তারা আসতে পারবে না। বিনিয়োগ যদি না হয় বিশেষ করে প্রাইভেট সেক্টরে, তাহলে কিন্তু কর্মসংস্থান তৈরি হবে না। শ্রমিক অসন্তোষ ও বেতন ভাতা বাড়ানোর চাপে থাকা শিল্প খাতে নতুন করে জ্বালানির দাম বাড়ার চাপ কর্মসংস্থানেও প্রভাব ফেলতে পারে বলে মনে করেন অর্থনীতিবিদরা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। চীন থেকে আমদানি করা চিকিৎসা সরঞ্জামের রপ্তানিকারক দেশ হিসেবে দেখানো হয় জার্মানির নাম। মূল্য তালিকায় দামও ধরা হয় বেশি। এমন অভিযোগে পেয়ে ন্যাশনাল ইলেকট্রোমেডিক্যাল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টারে অভিযান চালিয়েছে দুদক। অভিযানকারীরা জানান প্রতিষ্ঠানটির কয়েকজন কর্মকর্তার যোগ সাজসে ঠিকাদার প্রতিষ্ঠানগুলো অন্তত 4 কোটি টাকা লোপাট করেছে। সরকারি বিভিন্ন হাসপাতালে অ্যানাস্থেশিয়া অ্যান্ড ভেন্টিলেটর মেশিনে ব্যবহৃত হয় আইসোফ্লুরেন ভ্যাপোরাইজার। গত কয়েক বছরে 4 শতাধিক চায়না ভ্যাপোরাইজার কিনতে প্রতি পিসে খরচ হয় 60,000 টাকা। অথচ জার্মানির নকল স্টিকার লাগিয়ে খরচ দেখানো হয় 1,25,000 থেকে 4.5 লাখ। অভিযানের সময় সরঞ্জামের রপ্তানিকারক দেশের ব্যাপারে সঠিক নথি দেখাতে পারেনি কর্তৃপক্ষ। বলছে হ্যাঁ আমরা দেখছি প্রোডাক্ট চলে, এটা ওইটা, কিন্তু জার্মান প্রোডাক্ট যেটা চাইছি ওইটাই আমি পাইছি কিনা সে ধরনের কোনো সদুত্তরও কেউ দিতে পারে না, এবং হচ্ছে আপনার তারা কোনো ডকুমেন্টসও দেখাইতে পারে না। এই ধরনের কোনো সার্ভে রিপোর্টও তারা আমাদেরকে বলছে আছে, কিন্তু কোথায় আছে এখনও তারা আমাদের দিতে পারে না। স্টিকারটা যে জিনিসটা আছে সেটা জার্মানি পাওয়া গেছে, এখন প্রশ্ন উঠছে যে চায়না। এটার গুণগত এবং পরিমাণগত মান দেখতে গেলে পরে আমি আমার পক্ষ থেকে বলবো যে আমি জানি আমার শাখা প্রধান তারা সঠিকভাবে দেখছে, আর সব স্টেশনেই তো আর আমাদের যাওয়া সম্ভব হয় না। কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে প্রায় 200 একর জমি ফিরে পেতে যাচ্ছে বাংলাদেশ। শূন্যরেখা না থাকায় বাংলাদেশের ভূখণ্ড দখল করেছিল ভারতীয় বিএসএফ এর তৎপরতা। দুদেশের যৌথ সার্ভের মাধ্যমে বের হয়ে আসে নিজ নিজ দেশের ভূখণ্ড। এতে খুশি সীমান্তবর্তী বাংলাদেশিরা। বিজেপি বলছে দুদেশের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ঠিক রেখে নেওয়া হবে কার্যকরী পদক্ষেপ। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার 5 কিলোমিটার সীমান্ত এলাকায় এতদিন অরক্ষিত ছিল। শূন্যরেখা না থাকায় বাংলাদেশের ভূখণ্ড দখল করেছিল ভারতীয় বিএসএফ। নিজের জমি জানা সত্ত্বেও ভোগ দখল করতে পারছিলেন না বাংলাদেশিরা। সম্প্রতি এ নিয়ে বিএসএফ এর সঙ্গে দফায় দফায় বৈঠক করে বিজিবি। দুই দেশের যৌথ সার্ভের মাধ্যমে বের হয়ে আসে নিজ নিজ দেশের ভূখণ্ড। সে হিসেবে ভারতের থেকে বেশি জমি পায় বাংলাদেশ। নিজেদের জমি ফিরে পাওয়ার অপেক্ষায় সীমান্তবর্তী বাংলাদেশিরা। 20-25 বছর আগ থেকে তারা ভোগ দখলে খাচ্ছে। অধিকার আছে, অধিকারটা তারা দেয় না। আমরা বর্ডারের পাশে যেতে পারি তার না আগে সরকার আমিন এসে বর্ডারটা ক্লিয়ার যায়। বিজিবি সেই জমিগুলো আমাদেরকে উদ্ধার করে দিয়েছে এবং অনেক আনন্দিত আমরা জনগণ। জমিগুলো পাই আমরা আবাদ পানি করে খাইতে পারবো বা আমাদের ছেলে সন্তানকে মানুষ করতে পারবো। বিজিবি জানায় সীমান্তে পিলার স্থাপনে ভারতের পক্ষ থেকে মিলেছে আশানুরূপ সাড়া। দুই দেশের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ঠিক রেখে নেওয়া হবে কার্যকরী পদক্ষেপ। আগামী 19শে জানুয়ারি আমাদের পূর্ববর্তী 6টি পিলারের সংস্কার কার্যক্রম হবে। সেটির পরবর্তীতেই আমাদের এখানে চূড়ান্তভাবে পিলারও ইনশাআল্লাহ নির্মাণ হবে। ভারতের সঙ্গে কুষ্টিয়া জেলার মোট 47 কিলোমিটার সীমান্ত রয়েছে। এসএম রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। দেশের বাইরের খবর। ফিলিস্তিনের গাজায় 15 মাস ধরে চলা নৃশংস সহিংসতার পর যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে হামাস ও ইসরায়েল। এতে যুদ্ধ বন্ধের সম্ভাবনা দেখা দিয়েছে অবরুদ্ধ অঞ্চলটিতে।
উপত্যকাটিতে তেল আবিব লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছে হামাস। অন্যদিকে চুক্তি নিশ্চিতে সহায়তা করায় বাইডেন ও ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন নেতানিয়াহু। এর মধ্যেই গাজা ইসরায়েলের হামলায় একদিনে আরও ৬২ জন নিহত হয়েছেন। একটি ঘোষণা, উচ্ছ্বাস বিশ্বজুড়ে। একদিকে আনন্দে মেতেছেন যুদ্ধে ক্লান্ত গাজাবাসী, অন্যদিকে স্বজনদের কাছে পাওয়ার আশায় খুশিতে আত্মহারা ইসরায়েলিরা। গাজায় ১৫ মাস ধরে চলা নজিরবিহীন সহিংসতার পর যুদ্ধবিরতিতে একমত হলো হামাস ও ইসরায়েল। বুধবার কাতারের প্রধানমন্ত্রী এক সংবাদ সম্মেলনে জানান, এই চুক্তি ১৯ জানুয়ারি থেকে কার্যকর হবে। চুক্তি অনুযায়ী প্রথম ধাপে ৬ সপ্তাহের মধ্যে বেশ কয়েকজন বন্দীকে মুক্তি দেওয়ার পাশাপাশি গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে গাজায় চলমান যুদ্ধ শেষ করতে কাতার এবং মিশরের যৌথ প্রচেষ্টা সফল হয়েছে। দুপক্ষের সম্মতিতে গাজায় চিরতরে যুদ্ধ বন্ধের পাশাপাশি বন্দীদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে গাজায় যুদ্ধ বিধ্বস্তদের জন্য মানবিক সাহায্য পাঠানোরও কথা হয়েছে। যুদ্ধবিরতির ঘোষণার পরপরই প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। সংগঠনটির গাজার ভারপ্রাপ্ত প্রধান দাবি করেছেন, ইসরায়েলি সেনারা যে উদ্দেশ্যে উপত্যকাটিতে প্রবেশ করেছিল তা পূরণে ব্যর্থ হয়েছে। অন্যদিকে চুক্তি নিশ্চিতে সহায়তা করায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চুক্তিটি বাস্তবায়নের বিষয়ে শতভাগ আশাবাদী ডোনাল্ড ট্রাম্প। জিম্মিরা দ্রুত নিজ বাড়িতে ফিরবে বলে মন্তব্য করেন তিনি। এদিন এক সংবাদ সম্মেলনে ইসরায়েল হামাস দ্বন্দ্বের ইতি টানার ঘোষণা দেন জো বাইডেন। জানান, গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে একজোট হয়ে কাজ করেছেন তারা। During the next 6 weeks, Israel will negotiate the necessary arrangements to get phase 2, which is a permanent end of the war. Let me say it again, a permanent end of the war. But the plan says if negotiations take longer than 6 weeks, the ceasefire will continue as long as the negotiations continue. হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণায় বিভিন্ন দেশে থাকা ফিলিস্তিনিরা উল্লাস করেছে। যুক্তরাষ্ট্র, জর্ডান, মিশর, জার্মানি এবং তিউনিসিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ফিলিস্তিনি ও স্থানীয় জনগণ এ চুক্তিকে বড় বিজয় হিসেবে উদযাপন করছেন। যুক্তরাষ্ট্রের শিকাগোতে ফিলিস্তিনিরা হামাস ইসরায়েলের যুদ্ধবিরতি উদযাপন করেছেন আতশবাজির ঝলকানির মধ্য দিয়ে। এ সময় তারা ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে রাস্তায় সমবেত হন। একটি এলইডি স্ক্রিনে দেখা যায় আজ যুদ্ধবিরতি, আগামীকাল স্বাধীনতা লেখা স্লোগান। ইসরায়েল হামাসের চুক্তি এখানের ফিলিস্তিনি সম্প্রদায়ের মধ্যে এক নতুন আশার সঞ্চার করেছে। জর্ডানের বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে যুদ্ধবিরতি উদযাপন করেছেন। ফিলিস্তিনি পতাকা এবং হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের ছবি হাতে নিয়ে তারা একত্রিত হন। শরণার্থী শিবিরেও এমন উৎসব মুখর পরিবেশ দেখা যায়। এই উদযাপনকে অনেকেই গাজা উপত্যকার প্রতিরোধ আন্দোলনের বিজয় হিসেবে দেখছেন। আমরা এই মুহূর্তটির জন্য দীর্ঘ সময়ের জন্য অপেক্ষা করছি। আমি আমার অনুভূতি বর্ণনা করতে পারছি না। আমি সৃষ্টিকর্তার কাছে শহীদদের প্রতি করুণা এবং সমস্ত নেতাদের প্রতি রহমত কামনা করছি। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত তাদের সমর্থন করি। আমরা গাজার জনগণকে অভিনন্দন জানাই। মিশরের রাজধানী কায়রোতেও যুদ্ধবিরতি নিয়ে ফিলিস্তিনি সম্প্রদায়ের মধ্যে আনন্দ উচ্ছ্বাস দেখা গেছে। স্থানীয় ফিলিস্তিনি রেস্তোরাঁগুলোতে ভিড় করেন উদযাপনকারীরা। তারা পতাকা উড়িয়ে এবং গান গেয়ে চুক্তিকে স্বাগত জানান। গাজা অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাতের পর এমন একটি চুক্তি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে বলে আশা করছেন তারা। যুদ্ধবিরতি নিয়ে আজকের অনুভূতি বর্ণনাতীত। আমাদের সংগ্রাম বৃথা যায়নি। ঈশ্বর ন্যায়পরায়ণ এবং উদার। তিনি আমাদের অধিকার ফিরিয়ে দিয়েছেন। আমাদের ধৈর্যের ফল এসেছে। জার্মানির বার্লিনে ফিলিস্তিনিরা নিউকোন এলাকায় একত্রিত হন। তারা ফিলিস্তিনি পতাকা নাড়িয়ে এবং বিভিন্ন স্লোগান দিয়ে উদযাপন করেন। এ সময় পুলিশের উপস্থিতি থাকলেও উদযাপন শান্তিপূর্ণ ছিল। যুদ্ধবিরতির খবরে ইউরোপের ফিলিস্তিনিরা নতুন করে আশা দেখতে শুরু করেছেন। উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়াতেও আনন্দ উল্লাস করেছেন ফিলিস্তিনিরা। যোগ দেন স্থানীয়রাও। ফিলিস্তিনের স্বাধীনতার প্রতি নিজেদের সমর্থনের কথা জানান তিউনিসরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। নিজ বাড়িতেই দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। মুম্বাই পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, বুধবার রাত 2টার দিকে সাইফের বাড়িতে প্রবেশ করে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি এরপর ধারালো অস্ত্র দিয়ে সাইফকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে আহত অবস্থায় অভিনেতাকে ভর্তি করা হয় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে।
এ ঘটনার তদন্ত শুরু করেছে বান্দ্রা থানা পুলিশ। আজকের মধ্যে 25 আর চট্টগ্রাম পর্ব চলাকালীনই নাকি ক্রিকেটারদের 50% অর্থ বুঝিয়ে দেওয়া হবে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে, দাবি দুর্বার রাজশাহীর ম্যানেজার মেহরাব হোসেন অপির। চেক বাউন্সের জন্য দিলেন হাস্যকর যুক্তি। আশ্বাসের প্রেক্ষিতে অনুশীলনে ফিরেছেন ক্রিকেটাররা, তবে সেখানে ছিলেন না পেসার তাসকিন আহমেদ। মাঠের বাইরের চলমান ইস্যুর প্রভাব মাঠে ক্রিকেটারদের পারফরমেন্সে পড়বে কিনা এমন প্রশ্নে ম্যানেজার শোনালেন পেশাদারিত্বের গল্প। আশরাফুল মামুনের ক্যামেরায় চট্টগ্রাম থেকে মাহবুব রিমনের রিপোর্ট। পাশাপাশি কাঁধে কাঁধ, তবুও হয়তো একটা দল নয়। টিম স্লোগান হট অ্যান্ড কুল্ড, তবে নেতিবাচক ইস্যুতে দেশের ক্রিকেটে উত্তপ্ত রাজশাহীর মালিক পক্ষের অপেশাদারিত্বে। বুধবার বিসিবি সভাপতির আশ্বাসের প্রেক্ষিতে পরদিন যথাসময়ে অনুশীলনে ফ্র্যাঞ্চাইজিটির ক্রিকেটাররা। টিমে তালের প্র্যাকটিস সেশন কিছুটা যেন গা ছাড়া ভাব। বিপিএল এর নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কেন এতদিন কোনো পেমেন্ট করেননি মালিক পক্ষ এমন প্রশ্নের মিলেছে হাস্যকর উত্তর। সঙ্গে মিলেছে আশ্বাস চট্টগ্রাম পর্বেই নাকি ক্রিকেটারদের বুঝিয়ে দেওয়া হবে অন্তত 50% অর্থ। আজকের মধ্যে 25% পেমেন্ট ইন ক্যাশ হবে এবং 25% বাকি 50% যেটা 25% থাকে সেটা এই চিটাগং খেলা শেষ হওয়ার আগেই সেটা কমিটমেন্ট করেছেন যে হয়ে যায়। 3 তারিখে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে যাওয়ার কারণে আপনার তার স্ত্রীর গায়ে একটি বুকে একটি বল আঘাত লাগার কারণে সেটা মিরপুর মাঠেই হয়েছিল। তো তিনি দেশের বাইরে গিয়েছিলেন ট্রিটমেন্টের জন্য, আর ঠিক সেই সময় চেকগুলোকে প্লেয়ারদের হাতে তুলে দেওয়া হয়েছিল। তো প্লেয়াররা যখন ড্রপ করে তখন ডিসঅনার হওয়ার কারণই ছিল যে তিনি দেশে ছিলেন না, তাকে কল করে পাওয়া যায়নি। বাতাসে ফিস ফাঁস, রাজশাহী ম্যানেজমেন্টের অপেক্ষাকৃত দুর্বল দল নির্বাচনের নেপথ্যের অনুঘটক ভিন্ন। এর চাইতেও বড় প্রশ্ন মাঠের বাইরের এই হ্যাপেনিং সংকটের প্রভাবের পর কি মাঠে নিজেদের সর্বোচ্চটা দিতে পারবেন ক্রিকেটাররা? প্লেয়াররা আশ্বস্ত হয়েছেন এবং মানসিক দিক থেকে তারা খুব ভালো অবস্থাতেই আছেন এবং প্রফেশনালদের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে পারিশ্রমিকটা যখনই পকেটে চলে আসে তখন কিন্তু সবাই কিন্তু ভালো খেলার কিন্তু জিনিসগুলো জেগে ওঠে। তো সেক্ষেত্রে তারা সকলেই ফুরফুরে মেজাজ আছেন এবং ভালোভাবে প্র্যাকটিস করছেন। বৃহস্পতিবার অনুশীলনে ছিলেন না তাসকিন, তবে ফ্র্যাঞ্চাইজিটির দাবি অভিমান নয়, বরং ইনজুরির কনসার্ন থেকে বিশ্রামে এই টাইগার পেসার। শুক্রবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে রাজশাহীর টিকে থাকার ম্যাচ, তবুও বলাই বাহুল্য সেই ম্যাচের ফল ছাপিয়ে পেমেন্ট ইস্যুই বড় হয়ে ধরা দেবে ক্রিকেটারদের মানসিকতায়, যা উত্তরণই হবে মূল চ্যালেঞ্জ। দলের টিম বাসে বড় করে লেখা দুর্বার রাজশাহী, যদিও অন্য দলগুলোর সঙ্গে তুলনা করে ভক্তরা বলে থাকেন দুর্বার নয় বরং দুর্বল রাজশাহী। সেসব বিতর্কে না গিয়ে এবারের বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিতে ক্রিকেটারদের দেনা পাওনা ইস্যুতে যে নেতিবাচক উদাহরণ সৃষ্টি করল পদ্মাপাড়ের ফ্র্যাঞ্চাইজিটি, বিসিবি সভাপতির হস্তক্ষেপে তা আপাতত সমাধান হলেও প্রশ্ন এসেই যায়, বিপিএল এর পেশাদারিত্ব কোথায়? মাহবুব রিমন, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে দুর্বার রাজশাহীর কাণ্ডে বিব্রত বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ ঘটনায় নিজেদের দায় মেনে নিচ্ছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদিন ফাহিম। আইন মেনে আসরের শুরুতেই ব্যাংক গ্যারান্টি নেওয়া থাকলে এ সমস্যা হতো না বলে স্বীকার করেছেন তিনি। আমরা যখন ভালো কিছু করছি সেটার কৃতিত্ব আমাদেরকে সবাই দিচ্ছে, কোনো খারাপ কিছু হলে সেটা দায় আমাদেরকে নিতেই হবে। তো পাশাপাশি এই বছরের বোধহয় একটু আমরা জানি যে সবারই আর্থিকভাবে কিছুটা সমস্যা আছে, সেই কারণেই কিন্তু এই বিপিএলটা যেন কম খরচে সবাই করতে পারে সেদিকে আমাদের একটা দৃষ্টি ছিল। কিন্তু তার মানে এই নয় যে আমরা আশা করেছিলাম যে কোনো ফ্র্যাঞ্চাইজি এই ধরনের এই পর্যায়ে যেতে পারে। হ্যাঁ, ব্যাংক গ্যারান্টির যে ব্যাপারটা ছিল সেটা যদি আমরা করতে পারতাম সেটা এক ধরনের নিশ্চয় যে দিতে পারতো, বাট যে কোনো কারণেই হোক সেটা তখন হয়তো করা সম্ভব হয়নি। অবশ্যই দায় আমাদের। এবার দেশের ফুটবল। ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি তাবিথ আউয়াল। বুধবার রাতে হওয়া এই সাক্ষাতে লেস্টার সিটির মিডফিল্ডার ছাড়াও সঙ্গে ছিলেন তার বাবা ও মা। লেস্টার সিটির হোম ভেন্যু কিং পাওয়ার স্টেডিয়ামে বাফুফের সভাপতিকে নিয়ে ক্রিস্টাল প্যালেসের ম্যাচ দেখেন হামজা। এরপর অংশ নেন নৈশভোজে। তাবিথ আউয়াল বাদে ছিলেন বাফুফের কার্যনির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ। এ সময় আরও একবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করার গভীর আগ্রহের কথা জানিয়েছেন এই ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার। এএফসির অনুমোদন পেলে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে অভিষেক হতে পারে হামজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার।
17.5 বছর পর কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর শ্রদ্ধা জানাবেন জিয়াউর রহমানের সমাধিতে বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস। এবং দেশে এইচএমপি ভাইরাসে প্রথম রোগীর মৃত্যু। আক্রান্ত নারী অন্যান্য জটিলতা নিয়ে ভর্তি ছিলেন হাসপাতালে। আতঙ্কিত না হয়ে সচেতনতার পরামর্শ। এ ছিল দুপুরের সময়, সঙ্গেই থাকুন সময়ের।